1947 সালে দেশ ভাগের পর প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসনের শিকার হয়ে একটা দেশ যখন মুক্তির জন্য হাহাকার করছিল তখন সেই দেশটার পাশে দাঁড়িয়েছিল ভারত। 1971 সালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ করতে জীবন দিয়েছিলেন ভারত মায়ের বহু বীর সেনারা। সেই বাংলাদেশকে আমরা বিগত 50 বছরেরও বেশি সময় ধরে বন্ধু রাষ্ট্র হিসেবে জানতাম, যে দেশকে বিশ্বের অন্য কোনো দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগেই ভারতবর্ষ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই বাংলাদেশকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে জানতাম। সেই দেশটাকে আজ বড্ড অচেনা লাগছে। তাই জানতে ইচ্ছে করে, আজ একাংশ বাংলাদেশের নাগরিকদের মধ্যে এতটা ভারত বিদ্বেষ কেন? খাদ্য সামগ্রী থেকে চিকিৎসা, যে দেশের ওপর বাংলাদেশের নাগরিকরা ভীষণভাবে নির্ভরশীল, সেই দেশের প্রতি একাংশ বাংলাদেশের মানুষের এত ক্ষোভ কেন? যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক। বাংলাদেশে এই ধারণা কিভাবে প্রতিষ্ঠিত হলো? যে পাকিস্তান প্রায় 30 লক্ষ বাংলাদেশীর প্রাণ কেড়ে নিয়েছিল, লক্ষ লক্ষ মা বোনেদের সম্ভ্রম লুট করেছিল, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর সহায় সম্বল পুড়িয়ে দিয়ে নিঃস্ব করে তুলেছিল, আজ একাংশ বাংলাদেশীদের কণ্ঠে সেই পাকিস্তান বঞ্চনা কিভাবে সম্ভব? অথচ এরা ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে। তাই প্রশ্ন জাগে, ভারত কি পাকিস্তানের চেয়েও বাংলাদেশের বেশি ক্ষতি করেছে? তাহলে এত ভারত বিদ্বেষ কেন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভারত বাংলাদেশ সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় রায় এবং আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ্র। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। অভিজিৎ বাবু, প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, যে ভারতের প্রতি বাংলাদেশের একাংশ নাগরিকদের যে এই যে বিদ্বেষ লক্ষ্য করা যাচ্ছে, এখন তা কি ইদানিং কালের কোনো ঘটনা, নাকি আগে থেকে সেটা চাপা ছিল, এখন সেটা প্রকাশ পাচ্ছে? নমস্কার, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমাকে একটু পিছিয়ে যেতে হচ্ছে। 1947 সনে যে ভারতের মানচিত্র ছিল, ইন্ডিয়া না, ভারতের মানচিত্র, সেখানে আফগানিস্তান থেকে ব্রহ্মদেশ মোটামুটি ভাবে এবং নেপাল থেকে শ্রীলঙ্কা পর্যন্ত অখণ্ড ভারতবর্ষ ছিল। তো সেখান থেকে দেখা গেল যে পাকিস্তান বেরিয়ে গেল। তখন পাকিস্তান বলে যে অংশটা বেরিয়ে গেল, সেই অংশটা আমরা সবাই জানি পশ্চিম দিকে এখন যেটা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এবং যারা পূর্ব দিকে বেরিয়ে গেল, বর্তমান যে বাংলাদেশ, ওরা বেরিয়ে গেল। তখন থেকে ওরা ঠিক করেছিল যে যে ভারত আমরা স্বাধীনভাবে পাবো সেটা ওরা থাকবে না। ফলে তখন থেকে একটা আমার মনে হয় যে ভারতের প্রতি একটা কিছু লোকের যারা ভোট দিয়েছিল তারা ঐতিহাসিকভাবে ভারতের পক্ষে ছিল না। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে যখন দেখতে পাই পাকিস্তানের মধ্যে যখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলো, বিশেষ করে ভাষা দিয়ে শুরু হয়, এবং এটা পুরো বিস্ফোরণ ঘটে 71 সালে, সেইখানে ভারত বাংলাদেশকে সাপোর্ট করলো। এবং আমরা ঐতিহাসিকভাবে জানি সেই সময় আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওরা সবচেয়ে বেশি ভোট পেয়ে দুই পাকিস্তানে মিলে সব প্রথম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়নি পশ্চিম পাকিস্তান গোষ্ঠী। এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ছিল তাকে ভারত সাপোর্ট করে, এবং এরাই আরো পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মুক্তির প্রতীক হিসাবে যেটা বলে মূল কান্ডারি হিসেবে ওনাকে দেখা দেয়। সেই হিসেবে আওয়ামী লীগ বরাবরই ওরা ধরে নেয় ভারত যেহেতু বাংলাদেশকে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন করেছে, অতএব এটা ভারতপন্থী। পরবর্তীকালে দেখতে পাই শেখ মুজিবুর রহমান 72 সালে যখন ক্ষমতা পায়, 73 বা 74 উনি বাকশাল স্থাপন করেন। বাকশাল মানে একটাই দল থাকবে। তখন এটার বিরুদ্ধে যা হয়, যখন একটি পক্ষ শাসন করে তার বিরোধী পক্ষ তৈরি হয়। আচ্ছা, সেই বিরোধী পক্ষ যেহেতু যে পক্ষ দেশ শাসন করছে সেই পক্ষ ভারতের সহায়তায় স্বাধীনতা লাভ করেছিল, ওরা ভারতপন্থীদের ধরে নিয়েছে। অতএব বিরোধী পক্ষ যারা, তখন তারা দেখলো ভারত বিরোধী শক্তির সাহায্য আমরা নেই। সেই হিসেবে 75 সনে মুজিবুর রহমান
ওদের নিজেদের সৈন্যবাহিনীর হাতেই কিছু লোকের যারা কিনা ষড়যন্ত্রের শিকার হয়েছিল তারা মারে, ওনাকে খুব নৃশংসভাবে মারা হয়। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই যে গ্রুপটা, এই গ্রুপটা ছিল ভারত বিরোধী গ্রুপ। আচ্ছা, পরবর্তীকালে আমরা দেখতে পাই এরশাদ আসেন, পরবর্তী শেখ হাসিনাও আসেন আমাদের প্রাইম মিনিস্টার, 15 বছর ছিলেন। সে ঐতিহাসিকগতভাবে আওয়ামী লীগকে ধরা হয় ভারতপন্থী। অতএব যারা আমরা সবাই জানি শাসক থাকলে একটা বিরোধী গোষ্ঠী থাকবে, তো বিরোধী গোষ্ঠীটাকে ধরা হয় ভারতপন্থী না, ভারত বিরোধী। যেহেতু আওয়ামী লীগকে এখন ক্ষমতা থেকে মানে শেখ হাসিনা সরিয়ে করা হয়েছে, এখন যারা এসছে তারা ঐতিহাসিকগত ভারণে ধরে নেওয়া হচ্ছে তারা ভারত বিরোধী, এবং তাদেরই যারা তাহলে এখন বর্তমানে যারা এই যে অন্তর্বর্তী সরকার, আমি আপনার কাছে আসবো সঞ্জয় বাবু, একটু কিছুক্ষণ পরে আসছি আমি। যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং প্রধান উপদেষ্টা এখানে ডক্টর ইউনিস, এখন তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে আমরা শপথ গ্রহণ বা যখন এই আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়, যখন মোহাম্মদ ইউনিস বাংলাদেশে যাবার আগেই উনি একটি সাক্ষাৎকারে বলে গেছিলেন যে যদি ভারত বাংলাদেশকে কোনোভাবে অশান্ত করার চেষ্টা করে তাহলে সেখানে ভারতেরও যে 7 সিস্টার্স তাও ঠিকভাবে শান্ত থাকবে না, এই ধরনের উক্তি উনি করেছিলেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বর্তমান যারা উপদেষ্টা যারা রয়েছেন বা বর্তমান অন্তর্বর্তী সরকার তারাও ভারত বিরোধী? তাহলে দেখুন, ভারত পক্ষ বা ভারত বিরোধিতা কোন রাষ্ট্রনীতি হতে পারে না। রাষ্ট্রনীতি হতে পারে তার রাষ্ট্রের জন্য কোনটা ভালো। আপনি শুরুতেই বলেছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, তাদের খাদ্য সবকিছু ভারতের উপর নির্ভর। আস্তে আস্তে করে সেটা কমে আসছে, ওরা বুঝতে পেরেছে। ইভেন তারা যে চাষবাস করবে, জল লাগবে, নদীর জল লাগবে, সেটাও ভারত, চারদিক দিয়ে ভারত ঘিরে আছে। ফলে আপনি সব পরিবর্তন করতে পারেন, প্রতিবেশী তো পরিবর্তন করতে পারেন না, থাকবেই। অতএব এখন যারা ক্ষমতায় আছে তারা এখন বুঝতে পারছে যে ভারতকে ছাড়া এক পাও চলবে না, এবং ভারতেরও বাংলাদেশকে দরকার। হুজুগে কিংবা রেগে বা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে কখনো রাষ্ট্র তারপর নীতি তৈরি করতে হয় না। পররাষ্ট্রনীতি তৈরি হয় আর দেশের প্রতি, নিজের দেশের কত ভালোভাবে আমি আমার জায়গাটা বজায় রাখতে পারবো সেটার উপর। ঠিক। ইউনিসকে যে আজকে আপনি কথা বলছেন, ইউনিসকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি তো বাংলাদেশের তত্ত্ব সরকারে আছেন, খুব ভালো, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন, গুণী ব্যক্তি, আপনি কোন দেশের নাগরিক? আপনি তো আমেরিকা এত বছর ছিলেন, নাগরিকত্ব কি আপনার আছে বা থাকতেও পারে হয়তো, বা তাহলে আমেরিকা তো ছিলেন, অনেক কথাই উঠবে, সেটা বড় কথা। বড় কথা হলো সরকার এখন আপনি যেটা বলছেন যে কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা দুই দেশের মধ্যে সম্পর্ক দেশের হিতের জন্য করা হয়, সেখানে ব্যক্তিগত চাহিদা কি বা ব্যক্তিগত আমার কি মতামত সেটা প্রাধান্য পায় না। কিন্তু আমরা যখন দেখছি যারা প্রধান উপদেষ্টা উনি ব্যক্তিগতভাবে যখন এই ধরনের কথাবার্তা বলেছেন, তখন যারা ভারত বিদ্বেষী সেখানে বাংলাদেশি নাগরিকরা, তাদের মধ্যে কি আরো মানে উৎসাহ, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে না এটা ব্যাপারটাতে, এই জায়গাটাতে মনে হয়? গত 7 দিনে আমি দেখতে পাচ্ছি এটা সেভাবে আসছে না। কোন তত্ত্বাবধায়ক সরকারের কেউ কোন কড়া বিবৃতি দিচ্ছে না। বিশেষ করে ওদের কুমিল্লা এবং নোয়াখালীর বন্যার পর এখন ওরা বুঝতে পেরেছে এবং বুঝতে পারছে আস্তে আস্তে করে যে ভারতের সাহায্য না পায় তারা বেশি দিন এখানে টিকতে পারবে না। ভারত পৃথিবীর একটা এখন এমন শক্তিতে দাঁড়িয়ে গেছে, একদম অনেকে ভুল শক্তি বলে ভাবে, বুঝে পাওয়ার, মানে মিলিটারি শক্তি একদম না। আপনি নিশ্চয়ই জানেন 2020 সালে যে করোনা হয়েছিল, বাংলাদেশ প্রথম ভারতকে না নিয়ে অন্য দেশ থেকে নেওয়ার চেষ্টা করছিল, পরে বাধ্য হয়ে দেখলো ভারত থেকে প্রচুর করোনার টিকা নিয়ে গেছে, ভারত একদম ঢেলে দিয়েছে, ভ্যাকসিন নিয়েছে, করোনা ভ্যাকসিন। এটা ওরা জানে। আমরা আসবো কিভাবে একে অপরের উপর নির্ভরশীল আমরা, শুধু নির্ভরশীলের সম্পর্ক না, এই সম্পর্কটা অন্যভাবে আছে আমাদের সঙ্গে, সেটাও জানার চেষ্টা করব। রায় নেব, আমাদের সঙ্গে ডক্টর সঞ্জয় রায় আছেন। ডক্টর রায়, এই যে সামাজিক মাধ্যমে বাংলাদেশের একাংশ নাগরিকদের যেভাবে প্রকাশ্যে বা ভারত বিরোধী একটা হিংসা ছড়াতে দেখা যাচ্ছে এই মুহূর্তে, এখন ভারত, তাতে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তাদের কি কোনো অবস্থান আপনি দেখতে পাচ্ছেন? যেটা ডক্টর অভিজিৎ চন্দ্র বলছিলেন যে এখানে না 7 দিন ধরে কিছু দেখা যাচ্ছে না তেমন, বা তারা কোনো অবস্থান দেয়নি বা কোনো কড়া বিবৃতি দেয়নি, আপনার কি মনে হচ্ছে? নমস্কার, তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, ভ্যানগার্ডকেও। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের
ভারত বিদ্বেষী মনোভাব যেটা বাংলাদেশের জনগণের মধ্যে ইদানিং আমরা দেখছি একটু বেশি, সেটা কিন্তু যদি ইট ইজ নট এ রিসেন্ট ফেনোমেনা, আমি বলবো রিসেন্ট ফেনোমেনা না। আচ্ছা, ঠিক আছে, এটা দীর্ঘদিন যাবতই এটা কিন্তু বাংলাদেশের লোকের মধ্যে পোষানো হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা, সেটা- চাপা ছিল এতদিন? হ্যাঁ, চাপা ছিল এবং সেটা ছিল, ঠিক আছে। এবং সেটা আমাদের আগে আমি একদিন একটা অনুষ্ঠানে বলছিলাম, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বাংলাদেশ গিয়ে বলছিল যে 25% অফ দ্য বাংলাদেশি পিপল আর বেসিক্যালি অপোজ টু ইন্ডিয়া, দে অপোজ টু ইন্ডিয়া, আচ্ছা, এন্টি ইন্ডিয়ান। when a PM speaks in this line, ঠিক আছে, তো উনি তো একটা কোয়ান্টিফিকেশন করছিলেন, 25% ইজ নট এ লেস নাম্বার, ঠিক আছে। উই নিড টু ওয়েট পসিবলি ইন 2009, বহু আগে বলছিলেন, ঠিক আছে। তো তার মানে কি, এই যে এন্টি ভারত একটা সেন্টিমেন্ট, এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে হাসিনা গভর্নমেন্টকে যে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার সরেছে বা হাসিনা ইন্ডিয়াতে এসেছে বা অভ্যুত্থান হয়েছে, নতুন সরকার এসেছে, যারা মুভমেন্ট করছিল ওদের সঙ্গে আপনি লক্ষ্য করে দেখবেন মুভমেন্টের যে ডায়লগ গুলো বা স্লোগান গুলো ছিল মিছিলের, এগুলো অধিকাংশ ছিল কিন্তু ভারত বিরোধী, একদম, ঠিক আছে। তো আমি পার্সিয়ালি চন্দ্রবাবুর সঙ্গে একটু ডিফারেন্ট বলছি, কারণ কি কয়দিন আগে বাংলাদেশের এক উপদেষ্টার এই বন্যা নিয়ে উনার যা বিবৃতিটা শুনছিলাম, ভারত পানি ছাড়ছে বলেছে, ঠিক আছে, ভারত পানি ছাড়ছে বলে এবং ওদেরকে জানিয়ে ছাড়তে হবে, ঠিক আছে। এখন বেসিক্যালি এটা কতখানি সত্য সেটা আমি জানি না, কারণ কি আজকে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা বিবৃতি দেখলাম আসার আগে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সেটাকে খণ্ডন করেছে, ঠিক আছে। তো আমরা যে পানি ছেড়ে দিচ্ছি ওদের কাছে, ঠিক আছে, বলে ওদের যে ধারণা হচ্ছে ধারণা হচ্ছে না, ওদের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে, ঠিক আছে। তো এটা তো মানে যখন নাকি একজন উপদেষ্টা, ঠিক আছে, একজন উপদেষ্টা যদি এই লাইনে এখন মন্ত্রী একদম মন্ত্রীর পাওয়ার আছে যার কাছে, উনি যদি এরকম কথা বলেন, তো গ্রাউন্ড লেভেলে তার ইম্প্যাক্ট কি হবে? ঠিক, গ্রাউন্ড লেভেলে ইম্প্যাক্ট তো ইজ কোয়াইট অবভিয়াস যে ইট উইল বি মোর। বাংলাদেশকে আমার বেসিক্যালি এটা কেন সৃষ্টি হয়েছে সেটা হিস্টোরিক্যাল রিজনস আছে। উনি অভিজিৎ বাবু বলছিলেন the Jamaats are there, BNPs are there, they are always anti-Indian. Thereafter আপনার ISI is there, পাকিস্তানি ফোর্স একটা আছে, তাদের একটা মনে একটা ক্ষোভ ইন্ডিয়ার বিরুদ্ধে আছে, বিকজ ইন্ডিয়া হেল্পড বেসিক্যালি বাংলাদেশ টু অ্যাটেইন ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। মানে যারা তাহলে এখানে এভাবে বলা যায় যে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, হ্যাঁ, তারাও কিন্তু ভারত বিরোধী, এবং যারা এই যে আওয়ামী লীগের বিরোধিতা করে বা আমাদের বিরোধী দল, তারাও ভারত বিরোধী, যেহেতু আওয়ামী লীগ ভারতবর্ষের কাছাকাছি ছিল। এখানে একটা মুশকিল হলো কি, আমি যেটা তার আগেও কয়েকদিন আগে বলছিলাম, আওয়ামী লীগের ওই জায়গায় একটা ফেলিউর আছে। আওয়ামী লীগ ইন সাম রেসপেক্টস বেসিক্যালি পাবলিককে তারা বুঝাতে পারেনি যে দে আর বেসিক্যালি দে থিঙ্ক ফর দেয়ার ওন কান্ট্রি, দে আর নট, তাদের স্ট্র্যাটেজিগত ভাবে দে আর বেসিক্যালি সফট টু ইন্ডিয়া, তাদের পলিসিগুলো সফট টু ইন্ডিয়া, এগুলো বাংলাদেশে এগুলোকে প্রচার করে বাংলাদেশে এগুলোকে। এবং সত্যি হলো এই প্রচারের থেকেও যে মৌলবাদী শক্তির যে বিকাশটা বাংলাদেশে ঘটেছে, আওয়ামী লীগের আমলে কিন্তু ঘটেছে। এই মানে 9 থেকে এই যে 24 অব্দি, এই 15 বছরে আপনি, আমি কদিন আগে বলছিলাম যেভাবে নাকি মৌলবাদী শক্তির দ্রুত বিকাশ হয়েছে, সেটাকেই বেসিক্যালি হাতিয়ার করে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাও কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশে। আপনি লক্ষ্য করে দেখুন যে ইন্ডিয়াতে যখন নাকি বিশ্বকাপ হয়ে গেল, আপনি ফ্লাড না, আপনি যদি বিশ্বকাপ খেলা নিয়ে সবচেয়ে আগে শুরু হয়েছিল, সুতরাং ওদের স্টেটমেন্ট গুলো কলা গাছকে দাঁড় করিয়ে দিল, সাপোর্ট করবে, নট ইন এভরি অ্যাফেয়ার্স। আপনি লক্ষ্য করে দেখুন, দে কাম ফর এভরি নেসেসিটিস। এখন প্রশ্ন হচ্ছে, বাট দে আর মানে আপনি যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো কথা বলছেন, ভিসা নিয়ে দেখছিলাম, হ্যাঁ ভিসা নিয়ে, তো ওরা ইন্ডিয়াতে আসে এভরি ইয়ার অ্যাবাউট 24 to 25 লাখ পিপলস কাম ফর ট্রিটমেন্ট, কিন্তু যারা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে দে কুড রেসিস্ট। কিন্তু বাংলাদেশে তো এরকম তো ধরুন না এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থাকলেও যে এটাকে যে আওয়ামী লীগের যদি প্রো ইন্ডিয়া হয়েও থাকে, দে কুড নট ডেসিস্ট
ওই যে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে তারা ডিসিস্ট করতে পারেনি। দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিফিট। দ্যাট ওয়াজ অলসো পলিটিক্যাল ডিফিট অফ দ্য আওয়ামী লীগ। এখন পর্যায়টা এমন জায়গায় গেছে, আমরা যে এই যে সামাজিক মাধ্যম বলছি, সামাজিক মাধ্যমে প্রকাশ করাটা, প্রকাশ্যে নিয়ে আসাটা এমন জায়গায় গেছে যে ভারতে থেকে, আমরা কিছুদিন আগেই দেখেছি একটা ঘটনা, যে ভারতে থেকে বাংলাদেশের নাগরিক ভারতে পড়াশোনা করছে ছাত্রী, সে ভারতে থেকেই ভারত বিরোধী আওয়াজ তুলছে, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপ করছে এবং তাকে রিপোর্ট করা হয়েছে, তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আপনি বলছেন যেটা অনেক আগে থেকে আছে, সেটার বিভিন্ন কারণ আছে বিরোধিতা করার। এখন এই যে বিরোধিতাগুলো হচ্ছে বা এই বর্তমানে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা চলছে, চিকেন নেককে চেপে দেওয়ার বা এই যে সেভেন সিস্টারকে অশান্ত করে তোলার যে একটা চেষ্টা চলছে, এই বিরোধিতা কি অন্য কাউকে খুশি করার জন্য, বা যাদের কথাই আমরা বলছি যারাই করছে, সেটা যে নাগরিকরাই করছে, এটা কিসের থেকে করছে? এটা কি সেই শুধু পুরনো আক্রোশ থেকে করছে, নাকি কাউকে খুশি করার জন্য, অন্য কোনো বিদেশি শক্তিকে খুশি করার জন্য এটা করছে? কি বলছেন? এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশ কিন্তু দাবার বড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। তারা কি এটা বুঝতে পারছে? তারা বুঝতে পারছে না। কারণ কি, আপনি দেখবেন এখন এশিয়াতে, ইউরোপে ভীষণ একটা পরিস্থিতি চলছে। ইউক্রেনের যুদ্ধ চলছে, গাজাতে সমস্যা চলছে, এদিকে তাইওয়ান নিয়ে সমস্যা চলছে। অর্থাৎ সেইখানে হচ্ছে কি, রাশিয়া, চীন, আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এবং ভারতকে ব্যবহার করতে চাইছে সবাই। যেহেতু চীনের সাথে আমাদের মানে বর্ডার নিয়ে একটা সমস্যা আছে, সেই জন্য চীন, ভারত, রাশিয়া বা আমেরিকার সাহায্য চাইছে। আমেরিকা চাইছে ভারতের ঘাড়ে বন্দুক রেখে চীনের সাথে একটা কিছু করার। ভারত সে রাজি হচ্ছে না এবং ভারত আস্তে আস্তে করে অর্থনৈতিক এবং সামরিকভাবে পৃথিবীতে একটা বৃহৎ শক্তিতে পরিণত হচ্ছে। এবং আমেরিকার কাছেও এটা চিন্তা হবে। আমেরিকার নিজের যে কোনো দেশ, শুধু আমেরিকা বললে হবে না, যে কোনো দেশ নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর স্বার্থ ভাবে না, এটা পরিষ্কার। বিদেশ নীতিতে আমার স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটাই মূল কথা। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, দেখা যাচ্ছে আস্তে আস্তে করে ভারতের চারপাশে শুরু হয়ে গেছে অশান্তি। এর মধ্যে আপনি আফগানিস্তানে দেখেছেন আমেরিকার পতন হয়েছে, কি একটা চলছে এর মধ্যে। পাকিস্তানে তো সাংঘাতিক অশান্তি চলছে এই মুহূর্তে। শ্রীলঙ্কা একটা ফেইল স্টেটে পরিণত হয়েছে অর্থনৈতিকভাবে। মালদ্বীপ একটা বিশাল সমস্যা ছিল, কিন্তু কয়দিনে দেখতে পেলাম ওরা ভারতের বিরুদ্ধে গেছিল, ওদের যে বর্তমান রিজিম এখন বাধ্য হয়ে ভারতে হাতে পায়ে ধরেছে। কারণ যে ওদের যে সবচেয়ে বড় অর্থনৈতিক চালিকা শক্তি সেটা হলো গিয়ে ট্যুরিজম, এটা ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল, এখন ওরা ভারতের পাশে এসছে। মায়ানমারে একই অবস্থা, বার্মাতে, দেশটা এখন কার আন্ডারে কেউ বলতে পারছে না। এখন বাংলাদেশ, অর্থাৎ ভারতের চারপাশটা এমন একটা অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে যাতে ভারত এইগুলো নিয়েই ব্যস্ত থাকে, পৃথিবী দিয়ে তাকাতে না পারে। ভারত কিন্তু কারোর ক্যাম্পে না, ভারতের একটা নিজস্ব পররাষ্ট্র নীতি আছে বরাবর। এবং এটাই এই জায়গাটা আমি একটু বলিনি যে এই জায়গাটাকে কিন্তু অন্যভাবে দেখানো হচ্ছে, ঠিক মানে চিত্রটাকে, যেটা এটা হচ্ছে রিয়েল লাইফ, যেটা আপনি বলছেন রিয়েলে যেটা হচ্ছে, রিয়েল লাইফে এক শ্রেণীর যারা নাগরিকরা বাংলাদেশের, ভারত বিদেশী, তারা দেখানো হচ্ছে যে ভারত এমন একটা দেশ যে দেশের তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। অথচ এই মুহূর্তে যা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে হচ্ছে, ভারতের তরফ থেকে প্রতিবেশীদের সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা হচ্ছে। একদম। এবং শুরুতে আপনি যেটা বলছিলেন যে করোনার সময় ভারতবর্ষের পার্শ্ববর্তী সব দেশ তো বটেই, বিশ্বের তাবড় তাবড় দেশ দেখেছে ভারত কি করতে পারে এবং কতটুকু সাহায্যের হাত বাড়াতে পারে। কিছুদিন আগে চাল রপ্তানি নিয়ে ভারত একটা নিষেধাজ্ঞা করেছিল, সেখানেও পৃথিবী একদম হাহাকার হয়েছিল এবং সেখানেও আফ্রিকান দেশগুলো ভারতের কাছে আবেদন করেছিল, নতজানু হয়ে আবেদন করেছিল এবং ভারত সেটাকে রক্ষা করেছে। এবং এটাই বারবার কিন্তু বলা হয় যে ভারত পৃথিবীর এমন একটা রাষ্ট্র বা এমন একটা শক্তি বা এমন একটা দেশ যারা কখনো অন্য কোনো দেশে হামলা করেনি, কখনো বারবার ভারতকে ভাঙার চেষ্টা হয়েছে, ভারতকে অশান্ত করার চেষ্টা হয়েছে। বলুন এবার। এই যে ব্যাপারটা এখন বাংলাদেশকে অশান্ত করে ভারতকে এখন ওই দিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পৃথিবীতে ওনাকে নজর দিতে না পারে। এবং বকলমে যারা এখন
বাংলাদেশের শাসক হিসেবে দেখা দিয়েছে, তাদের পেছনে সবাই আমরা জানি অলরেডি, এটা আর বলার দরকার নেই, এখানে বিরাটভাবে আমেরিকার একটা হাত আছে এবং ইউনিস আমেরিকা থেকেই এসছে। ফলে আমেরিকা ভারতকে চাপে রাখতে চাইছে যে তুমি আমার কথা শোনো, আমার যে পররাষ্ট্রনীতি সেটা মেনে তুমি চলো, তোমার পররাষ্ট্রনীতির সাথে যে জায়গায় আমার খাপ খাচ্ছে না সেখানে তুমি আমারটাকে বাধ্য হয়ে শুনবে, তুমি না হলে তোমাকে আমি ট্রাবল দেব, সমস্যা দেব। এইটা বাংলাদেশের যারা আছে তারা যারা করছে তারা এই ব্যাপারটা হয়তো বুঝছে কি বুঝছে না এটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এটা হলো একটা বড় ব্যাপার। শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের বোঝার ব্যাপার নয়, এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না হয়তো, বা তাদেরকে বোঝানো হয়তো হচ্ছে না হয়তো। এই যে বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আপনি দেখেছেন ভিসা দেয়নি বলে কি গন্ডগোল হয়েছে, লক্ষ লক্ষ লোক রাত জেগে দাঁড়িয়েছিল ভারতের ভিসার জন্য। যে লোকটা ভারত থেকে অপারেশন করে গেছে সে তো আবার আসবে 6 মাস পর চেক আপ করাতে, লোকটার কি দোষ বলুন তো? সবচেয়ে বড় কথা, রাষ্ট্র গঠিত হয় লোকের মঙ্গলের জন্য, সে বাংলাদেশ হোক, ভারত হোক, নেপাল হোক, আসল কথা লোকের মঙ্গল। যারা ভারত থেকে কেন এসছে, ভারতে এসছে, ভারতের চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যন্ত সবচেয়ে উন্নত এবং সবচেয়ে কস্ট এফেক্টিভ, এবং ভারতে যারা আসে তারা তো এই ভূখণ্ডের লোক ছিল, প্রত্যেক আমরা চিনি, খাওয়া দাওয়া কথাবার্তা মেলে। এখন যে লোকটা এখানে 3 মাস আগে অপারেশন করে গেছে তার এখন আবার চেক আপ করার কথা, মেড্রাসে হোক, দিল্লিতে হোক, কলকাতায় হোক, ইমার্জেন্সির কারণে মানুষ আটকে আসবে। 25 লক্ষ লোকের উনি বলেছেন, স্যার খুব সুন্দর বলেছেন, এতগুলো লোক প্রতি বছর ভারতে আসে শুধুমাত্র চিকিৎসার ব্যাপারে, তো এই লোকগুলো চিকিৎসা করে দেশে গেছে, এখন আসবে চেক আপ করাতে। এদের কাছে যদি আপনি ভারত বিরোধিতা করেন কি বলবে, এর মানবে না, এর কখনোই মানবে না। এখন যারা অ্যাক্টিভ তারা তো করছে, তারা যখন বিপদে পড়ছে তারা কোথায় যাচ্ছে? যারা আজকে বড় বড় কথা বলছে তাদের যখন কোনো আত্মীয় নিজে কষ্ট পাচ্ছে মেডিকেল, তখন তো ভারতই তো আসছে। তা ভারত যে আজকে ভিসাটা বন্ধ কি দেখেছেন কি অবস্থা হয়েছিল, পুরো মানে গন্ডগোল আর্মিয়ান্তে হয়েছিল। আমাদের ভিসা চাই দাবি করছে ওরা দাঁড়িয়ে, আমাদের এখনো বহু, শুধু ভিসা অফিসে নয়, বহু বাংলাদেশের নাগরিক সীমান্তে দাঁড়িয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশের চেষ্টা করছে এবং আশ্রয় নেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে, এবং সেখানে কিন্তু বিএসএফ কে হাই অ্যালার্টে রাখা হয়েছে, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এবং এটা করো কিন্তু প্রত্যেক দিন কিন্তু সমস্যা হচ্ছে সীমান্তে। আরেকটা কথা আমি একটা কথা যোগ করি, সেটা হলো এই যে একটা কথা আপনারা সবাই বলছে, আপনি এটা উল্লেখ করেছেন যে আমরা জল ছেড়ে দিয়েছি। আরে জল ছাড়াও তো আমাদের রাজ্য ত্রিপুরাতে এফেক্টেড হয়েছে, আমাদের তো বাদটাকে বাঁচাতে হবে। যে হারে বৃষ্টি হচ্ছে এখন, এটা অন্য বিষয়, কেন এত বৃষ্টি হচ্ছে, এই পরিমাণ বৃষ্টি, মানে আমার ক্ষমতা আছে, ধরুন সারা দিনে একটা উদাহরণ দেই, 100 লিটার জল বেরোবে ড্রেন দিয়ে। এখন আমার ড্রেনে যদি বা আমার এখানে যদি 300 লিটার জল চলে আসে, আমার তো 300 যাওয়ার ব্যবস্থা নেই, যাবে তো 100 লিটারই, 200 জমে থাকবে। এখন আমার ভাতগুলো দেওয়া হয়েছে কেন? ভাতগুলো দেওয়া হয়েছে বাঁচানোর জন্য। 31 বছর আগে বন্যা হয়েছে, 30 বছর তো বন্যা হয়নি, এই বাঁধের কারণেই তো বন্যাটা হচ্ছে না, আমরা রেগুলেট করতে পারছি। কিন্তু যদি দেখা যায় মাত্রাহীন ভাবে বৃষ্টি হয়, মাত্রাহীন ভাবে জল আসে, তখন তো বাঁধটাকে বাঁচাতে হবে। জল ছাড়লাম, আপনি দেখুন আমাদেরও তো অবস্থা খারাপ হয়েছে, কিন্তু যদি জলটা না ছাড়া হতো বা জলটা যদি কোনো কারণে আমরা ধরে রাখার চেষ্টা করতাম আরো আটকানোর জন্য, তো পুরো বাঁধ ভেঙে চলছে, তখন তো কাউকে খুঁজেই পাওয়া যেত না। আর এইটা কেন বলছে না যে 31 বছর তো বন্যাটা হয়নি, আমরা তো আটকে রেখেছিলাম, এমন তো না যে প্রতিদিনই জল ছাড়ছি আমরা। না, সেটা ব্যাপারটা বাঁধ কোনটা খোলা হয়েছে, কোনটা কতটুকু খোলা হয়েছে, আদৌ খোলা হয়েছে কিনা, সেই তথ্য সবকিছু নিয়ে কথা বলার মতো তো ওই শ্রেণী অবশ্যই নয় যারা সামাজিক মাধ্যমে হুট করে এসে একটা বার্তা দিয়ে দেন বা একটা ভিডিও ছেড়ে দিচ্ছেন, সেই শ্রেণী তো অবশ্যই নয়, নিশ্চয়ই সেটা করা। এবং আমরা এটাও দেখেছি যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন আবহাওয়াবিদরা কিন্তু আমরা দেখেছি, তা ওনারা কিন্তু এই যে বন্যা হয়েছে সেই বন্যার পেছনে কি কারণ আছে ব্যাখ্যা করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ওনাদের এই যে শিক্ষিত মানুষগুলোর এই বক্তব্যগুলো হয়তো বাংলাদেশের সেই অংশের নাগরিকদের কাছে গিয়ে পৌঁছায়নি যাদের উদ্দেশ্য এখন কোনো না কোনোভাবে ভারত বিরোধী জিগির তোলা। এক অংশ মানুষ সেটা করছেন ইচ্ছাকৃতভাবে, আর কিছু সহজ সরল মানুষ হয়তো সেটাতে ভেসে যাচ্ছেন। এখন কথা হচ্ছে ডক্টর রায়, এই যে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করে তোলার যে হুমকি, চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি, কখনো ভারতীয় সামগ্রী বয়কটের ডাক, তো কখনো বন্যার জল নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এখন তর্কে জড়িয়ে যাচ্ছেন এপারের মানুষেরাও। কিন্তু এতে দুদেশের কূটনৈতিক সম্পর্কে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন?
কূটনৈতিক সম্পর্ক তো খুব বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ কি, দেখুন, গভর্নমেন্ট কখনোই ওই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টের উপর চলে না। ঠিক আছে, গভর্নমেন্ট চলে তার নিজস্ব পলিসি অনুযায়ী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পলিসি আছে। আমাদের পলিসি কি, বিদেশ নীতিটা কি বাংলাদেশের, সেটা খুব স্পষ্ট। এখন একটা যদি আমরা যে ভারত বাংলাদেশের যে বিভিন্ন যে সেক্টরাল যে ইন্দো বাংলার রিলেশনশিপটা লক্ষ্য করি, তাহলে শুধু কেবলমাত্র একটা দুটোর উপর দাঁড়িয়ে নেই, অনেকগুলো ইস্যু আছে। আমি আজকে কয়েকটা এখানে এনেছিলাম লিখে, আমি আপনাকে বলছি। যেমন সিকিউরিটি এন্ড বর্ডার ম্যানেজমেন্ট, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ঠিক আছে, যেরকম বর্ডার ফেন্সিং কিরকম হবে, বাউন্ডারি পিলার কত কিরকম হবে, বাউন্ডারি ডিমার্কেশন কিরকম হবে, নদীর যে সীমানাগুলো আছে এগুলো কিরকম হবে, এবং এগুলো কিভাবে ম্যানেজ হবে, এগুলো নিয়ে সুস্পষ্ট একদম। ডিফেন্স কোঅপারেশন, ঠিক আছে, ডিফেন্স কোঅপারেশন আমাদের থেকে ওইখানে যায়, ওইখান থেকে ওনারা আসেন। কানেক্টিভিটি, কানেক্টিভিটি অনেক রকম আছে, রেলওয়ে কানেক্টিভিটি, পোর্ট কানেক্টিভিটি, তারপরে আছে আপনার ধরুন না সড়ক কানেক্টিভিটি। তো রেলওয়ে কানেক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ওই অনেকগুলো জায়গাতেই পুরনো যে 1965-এর আগে যে রেল কানেক্টিভিটি ছিল এগুলো মোটামুটি উদ্ধার হয়েছে। ঠিক আছে, এবং এখন 6টা রেল চলে, আরেকটা নতুন চলবার কথা ছিল, বা আগরতলা মানে আখাউড়া দিয়ে ঢাকা হয়ে সেটা সাইন হয়েছে, কিন্তু এখনো স্টার্ট হয়নি। এই যে কানেক্টিভিটি গুলো যেগুলো হয়েছে, এগুলো যদি আপনি আমাদের আগরতলা বা আখাউড়াটা বাদ দিলে আর বাদ বাকি অধিকাংশতেই কিন্তু বেনিফিটেড কিন্তু বাংলাদেশের লোকই। এই যে অধিকাংশ এই যে 3-4টে রেল চলছিল, আমি বলছি মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, এগুলো সবগুলো কিন্তু বাংলাদেশের লোকই কিন্তু বেনিফিটটা পাচ্ছে একদম। শুধু কেবলমাত্র এই আগরতলা এই আখাউড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা শ্রেণীর মানুষ কি সেখানে চাইছে না যে বাংলাদেশি নাগরিকরাই সেটার সুবিধা ভোগ করুক? সেই সুবিধা ভোগটা ওরাই তো করছিল, সেটা করতে দেওয়া হচ্ছে না বলেই কি ভারত বিরোধিতা? এটা করছিল ওরা করছিল, দে অলসো নো ইট। কিন্তু বেসিক্যালি ওইখানে একটা বড় ব্যাপার আছে। আমি যেটা জামাত যেটা করার চেষ্টা করছে, সেটা আমার কতটুকু বলা ঠিক হবে জানি না, তবে ধর্মীয় একটা ব্যাপার আছে। ইট ইজ অলসো এন ইস্যু, যেটা নাকি সফটলি বাংলাদেশি পিপুল যারা আছে, আমরা ধরুন না ইন্ডিয়াতে 80% 82% আর হিন্দুস। ঠিক আছে, ওইখানে এই যে বাংলাদেশের মাইনরিটি পিপুলের উপর অ্যাটাক হয়, আমরা জানি এটা স্বাধীনতার আগে 1947-এ যে প্রায় 37% ছিল, এটা কমে গিয়ে এখন প্রায় 8% 9% সিঙ্গেল ডিজিটে বলা হয়। আচ্ছা, তো এই যে ইম্প্যাক্ট গুলো যে মাইনরিটির উপর হয়েছে এবং ধর্মীয় যে একটা ব্যাপার আছে, এটাও একটা বড় কারণ বলে আমার মনে হয়। তাই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট অনেক সময় প্লে করে। ঠিক আছে, এটা আমার একটা ধারণা। কারণ কি, বাংলাদেশের সঙ্গে দেখুন পাওয়ার সেক্টরে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে যথেষ্ট হেল্প করছে, এবং দেয়ার আর লট অফ এগ্রিমেন্টস আর ডান। তো এখন বাংলাদেশিরা যদি বাংলাদেশি বলছেন ইন্ডিয়া বেশি দামে বিক্রি করছে পাওয়ার বলছে, তাহলে এখন সেখানে এবং অলরেডি আজকে মানে এখান থেকে ভারতবর্ষ থেকে দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে যে এটা কমে বিক্রি হচ্ছে। এবং যাতে বাংলাদেশ যাতে আপনার ডিজেল পায় সেজন্য পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, অনেক রকমের কন্ট্রাক্ট আছে। কিন্তু এখন যে ফ্যাক্টরটা বাংলাদেশের লোক যদি মনে করে বেসিক্যালি ইন্ডিয়া আমাদেরকে বা ইন্ডিয়াকে ছাড়া চলবে, বা আমরা 7 সিস্টার্স কে এফেক্ট করব, এটা ধরুন না আমি বলবো প্রতিবেশী হিসাবে সুপ্রতিবেশী আচরণ না, সুপ্রতিবেশী আচরণ। সেকেন্ড আপনি একটা জিনিস আমি আপনাকে বলছি, আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজিগতভাবে বাংলাদেশের ইম্পর্টেন্সটা ইন্ডিয়ার কাছে একটু বেশি। কারণ কি, কারণ আপনি আমাদের নর্থ ইস্ট আছে, কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। ঠিক আছে, এটা ছাড়া তো আর আমাদের আর বেসিক্যালি আর খুব বেশি সেরকম বাংলাদেশের উপর নির্ভরশীলতা না হলে হবে আমাদের। কারণ এই পার্টটার জন্য এটাকে ওনারা থ্রেটেন করার চেষ্টা করছেন। বাংলাদেশ যারা নাকি মৌলবাদী যারা আছে তারা মূলত, বা বিএনপির যদি একটা পার্ট যদি থেকে থাকে। সেকেন্ড আমি যেটা বলছিলাম, যারাই ইন্ডিয়ার এগেনস্টে, যেটা উনি বলছিলেন, নাও ইন্ডিয়া ইজ বেসিক্যালি এ ভেরি ইম্পর্টেন্ট রেকনিং ফোর্স। আপনি লক্ষ্য করে দেখুন, এদিক থেকে পাকিস্তানি বলুন, শ্রীলঙ্কায় বলুন, মালদ্বীপই বলুন, যেই বলুন, ইন্ডিয়ার সঙ্গে যারা নাকি দোজ হু ফেল্ট জেলাস অ্যাবাউট ইন্ডিয়া, nobody could run the country properly. They all are in basically some kinds of troubles. ঠিক আছে, আর সেকেন্ড হলো আমি পার্সিয়ালি একটু একটা কথা বলবো
যে বাংলাদেশের এই যে এক্সিস্টিং যে কন্ডিশন বা ইউনিউস বা তার সঙ্গে চাইনিজ একটা ইনভলভমেন্ট আমার মনে হয় একটা আছে। কারণ কি, আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন টোটাল যে সেক্টরটা অন্যান্য যে কান্ট্রিজ গুলো আছে ওইখানে ডোমিনেন্স কার, চায়না বলুন, চায়না ইজ পাকিস্তানে বলুন। কিন্তু এখানে চায়নার হলো একটা জিনিস জানার ইচ্ছে হয় যে যেহেতু আমেরিকা যেহেতু এখন আমেরিকা আছে এখানে ফিল্ডে, এবং এটা শেখ হাসিনা ডাইরেক্টলি বলেছেন, এখন আমেরিকা যখন আছে তখন এখানে সেন্ট মার্টিনের কথা বলা হয়েছে, এখন সেই জায়গাতে চীনকে কতটুকু অ্যাক্সেস দেবে মোহাম্মদ ইউনূস? না শুনুন, আমি আপনাকে এখন ব্যাপার হলো ইউনিস তো সেটা বলছেন, কিন্তু রিয়েলিটি তো অন্যরকম হতে পারে। ইউনিস তো যারা ইউনিসকে এনে বসিয়েছেন, ঠিক আছে, ইউনিস ওয়াজ বেসিক্যালি চয়েস অফ এ গ্রুপ, এখানে ইলেক্টেড গভর্নমেন্ট না তো। তো সুতরাং এখন মানে ইউনিস কাদেরকে রিপ্রেজেন্ট করে? আমরা খালি চোখে বলছি যে যারা নাকি ছাত্র নেতা যারা আছে ওনারা হয়তো এনে ইউনিসকে বসিয়েছেন, বাট ডাজ হি বেসিক্যালি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্যাট গ্রুপ? না, সেটা না। এখন আমি যদি আউটার ফোর্স আমরা যদি দেখি তাহলে ইকোনমি যদি আপনি লক্ষ্য করে দেখেন, আলটিমেটলি যত ভারত বিরোধিতা হচ্ছে তত বাংলাদেশের হচ্ছে কি ইন্ডিয়া থেকে যে পরিমাণে রপ্তানিটা হচ্ছিল হয়তো এটা একটু কমে আসবে। সেখানে কার বারবারন্ত হবে? চাইনিজের বারবারন্ত হবে, ঠিক আছে। সেটা হয় পাকিস্তান দিয়ে। এখন বাংলাদেশের যা প্রয়োজন, বাংলাদেশের যা প্রয়োজন আলু পেঁয়াজ, এখন সেটা সবটাই কি চীনের থেকে আনা কি বাংলাদেশের দ্বারা সম্ভব কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। আমি চীন বলছি না। আপনি যদি ইন্ডিয়া থেকে যদি যে রপ্তানি যে ব্যাপারটা আছে, ইন্ডিয়া থেকে যেটা নাকি যাচ্ছে সেখানে, বা ইন্ডিয়া থেকে যেটা ইম্পোর্ট করে, তা আপনি লক্ষ্য করেন সেটার কস্টিং, আর পাকিস্তান চীন হয়ে যদি কোনোটা কোনো কিছু আসে, না মিডল ইস্ট থেকে বলছি না, কিন্তু আমি বলছি দেখুন সেটা রপ্তানিটা বাংলাদেশে আলটিমেটলি দেখবেন যে চায়নার একটা বেসিক্যালি দে হ্যাভ বেসিক্যালি এন আই অন দ্য, ঠিক আছে, বাংলাদেশের মার্কেটটাকে ধরার চেষ্টা বা ভারতের মার্কেটটাকে নষ্ট করার চেষ্টা চীন করতেই পারে, সেটা আমরা ধরে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যে জায়গায় আছে এবং বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পেছনে বারবার যেটা শেখ হাসিনা যেটা বলেছেন, বা যেটা যে আমেরিকার ডাইরেক্টলি অলমোস্ট সেটা হয়ে গেছে, এখন সে জায়গাতে চীনের অ্যাক্সেস কতটুকু? চীন কিন্তু মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় উনি আসলেন, চীন 10 থেকে 12 দিন পর দেখা করেছেন ওনাদের রাষ্ট্রদূত। চীন যায়নি কিন্তু। কারণ কেন যায়নি, এখানে একটা ব্যাপার আছে, এখানে খেয়াল রাখবেন। আমরা তো দেখেছি ঢাকা ইউনিভার্সিটি আর ওনাদের ছাত্ররা প্রায় 15 দিন, এটা শুরু হয়েছিল একটা বৈষম্য বিরোধী অর্থাৎ সংরক্ষণ নিয়ে, এটা পরবর্তীকালে একটা দফায় পরিণত হয়। এখন চীন যদি এইটাকে সাপোর্ট করে এবং খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, তার মানে আপনি জনসাধারণের বিক্ষোভ দিয়ে একটা রাষ্ট্রের সরকারকে ফেলে দিচ্ছেন। এইটা যদি চীন প্রমোট করে এবং দেখায়, চীনের নাগরিকরা, চীনে কিন্তু ভোট আমাদের মতো হয় না, গণতন্ত্র তত্ত্বগতভাবে চীনের নাগরিকরা তাহলে তোমরাও সরো, ডেমোক্রেসি নিয়ে আসো, তাহলে আমরা আন্দোলন করে সরিয়ে দেবো। বলে চীনের পক্ষে এই সব জিনিসে মদত চীন দেয় না, কারণ চীন দিলে চীন এটাকে প্রকাশ্যে বলবে বা দেখাবে। চীন যদি কোনোদিন এটা দিয়ে থাকে যে একটা সরকারকে ছাত্র দিয়ে রাস্তায় নামিয়ে বিক্ষোভ করিয়ে অভ্যুত্থান ঘটিয়ে সরানো যায়, তো চীনের লোকরা কিন্তু এটা ব্যবহার করবে, মাইন্ড ইট। চীন কিন্তু তখন নিজেই বিপদে পড়বে। এবং মোহাম্মদ ইউনূস সরাসরি আমেরিকা থেকে এসছে, উনি কিন্তু চীনে ছিলেন না, অনেক বছর আমেরিকাতেই ছিলেন। এবং যারা যারা এখানে ওনার সমন্বয়ক ছিল তারা সব আমেরিকাতে শিক্ষিত, ব্রিটেনে শিক্ষিত, এবং আমেরিকাতে বিরাট যোগাযোগ আছে। এখন পারস্পরিক ভাবে একদম ট্রেনের লাইন হিসেবে, ট্র্যাক হিসেবে চীন এবং আমেরিকা পাশাপাশি কতটুকু বাংলাদেশে একসঙ্গে ঢুকতে পারবে, সেটা বেসিক্যালি ব্যাপারটার মধ্যে আমি পার্সোনালি একমত না। কারণ কি, আই পার্সোনালি ফিল দ্য গ্রাউন্ড লেভেলে, শুনেন, বেসিক্যালি ওই যে ফোর্সটা মানে এই প্রো আমেরিকান, ঠিক আছে, ওরা হয়তো এটাকে লিড করেছে, কিন্তু আলটিমেটলি যদি বাংলাদেশ ইকোনমি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশি ইকোনমিতে কিন্তু চাইনিজদের ইম্পর্টেন্স কিন্তু এবং মানে এমফাসিস কিন্তু অনেক বেশি, রোল কিন্তু অনেক বেশি। সুতরাং তাদেরও পুঁজি সেখানে খাটছে, তাদের পুঁজি সেখানে খাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন BCIM, যে বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার করিডোর যেটা আছে, এটা কিন্তু বাংলাদেশের যে মেম্বার, ঠিক আছে। তো এটা চাইনিজরা হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, ঠিক আছে। সুতরাং তারা চাইবে না তাদের ক্যাপিটালটা নষ্ট হয়ে যাক, তাদের বিজনেসটা নষ্ট হয়ে যাক, এত তাদের
এই ডেভেলপমেন্ট নষ্ট হয়ে যাক, সেখানে না সেটা বিজনেস তো অবশ্যই হবে, বিজনেস তো করবে, ইন্টারন্যাশনাল বিজনেস তো করবে। পলিটিক্যাল আপনার যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকে, আপনার রাজনৈতিক নিয়ন্ত্রণ যদি যথেষ্ট না থাকে, সেখানে আপনি অর্থনৈতিক নিয়ন্ত্রণ খুব বেশি করতে পারবেন না। না কিন্তু এটা আবার ভাইস ভার্সা যদি আমরা চিন্তা করি যে অর্থনীতি যদি টলমটল হয়ে যায়, সেখানে রাজনৈতিক কবজাটাই বা কতটুকু থাকে। আপনি জামাতের সঙ্গে হয়তো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু বিএনপির সঙ্গে কিন্তু চীনের একটা ভালো কিন্তু একটা যোগাযোগ আছে এবং সম্পর্ক আছে। সুতরাং আপনি এটাকে মানে না, চীনের অ্যাবসেন্স, একদম চীন অ্যাবসেন্ট হয়ে যাবে সেটা মেনে নেওয়া যায় না। চীনের প্রেজেন্স তো অবশ্যই আছে, কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা হয়েছে গত 15 বছর, আজকে যে চীন এতই বড় ইনভেস্টমেন্ট হয়েছে, বাংলাদেশ যত টাকা এসছে পদ্মার সঙ্গে চীন দিয়েছে, কার আমলে হয়েছে? শেখ হাসিনা আওয়ামী লীগের সময়। অতএব চীন কখনোই চেষ্টা করবে না ওকে সরিয়ে দিয়ে তার নিজের যে পুঁজি লাগিয়েছে এটাকে বিপদে ফেলার। আচ্ছা, হয়তো থাকতে পারে কারোর সাথে সম্পর্ক, কারণ এটা হলো সবাই সবার সম্পর্ক। কেউ ভারতের কি দেশের ব্যাপারে ইন্টারন্যাশনাল রিলেশন সবাই থাকে না, বিএনপিতে কি ভারতপন্থী নেই? অবশ্যই আছে। জামাতের কিছু লোক ভারতকে সাপোর্ট করে না, করে, হয়তো সংখ্যায় কম। চীনের যে ইনভেস্টমেন্ট, এটা গত 15 বছরে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট চীন বাংলাদেশে করেছে শেখ হাসিনার সরকার আমলে। ফলে চীন এইভাবে পড়ে যাক এটা কখনোই চাইবে না, কারণ স্যার যেটা বলেছেন, চীনেরও তাহলে পুঁজির সমস্যা হয়ে যাবে, এটা কে আসবে একদম। এইটা এখন দেখা যাচ্ছে পরিষ্কার যারা চালাচ্ছে তারা পুরোপুরি। কারণ আপনি দেখেছেন, একটা জিনিস নজর রেখেছেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী মাননীয় উনি যখন ভারতে এসছেন, উনি আনঅফিসিয়ালি ব্রিটেন আমেরিকা যাওয়ার চেষ্টা করছিলেন, আমেরিকাও দেয়নি তো পারমিশন, ব্রিটেনও চুপ করে আছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা ওনার বিরূপ, আমেরিকা ওনার বিরূপ, এটা বোঝা যাচ্ছে। ব্রিটেন ওরা বিরূপ, কারণ কি? এবং শেখ হাসিনা যখন ইলেকশন জিতেছে, চীন কিন্তু পরবর্তী মেনে নেই, চীন সেরকম বিবৃতি দেয়নি, দিচ্ছিল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, ওনার এটা এইভাবে নির্বাচন করা ঠিক না এইভাবে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখবেন যে বিরোধটা, অর্থাৎ যারা শেখ হাসিনা চাইছিল না, যেহেতু ধরে নেওয়া হয়েছে উনি যেহেতু ভারতের প্রতি সফট কর্নার, উনার প্রতি রাগটা ট্রান্সফার হয়ে কিছু লোকের ভারতের প্রতি, তার মানে এইটা না, এর একটা সাময়িক, এখন চলে গেছে। আগামী 1-2 মাস পর দেখবেন যে ভারতের চিকিৎসা করতে আসতে না পারে, ভারতের ওরা বলেছিল আমাদেরকে কোনো বাণিজ্য করতে দেবে না, ওরা বলেছে ইলিশ পাঠাবে না। আমি বাজারে গিয়ে দেখুন ইলিশ আসছে, ট্রাকে ইলিশ আসছে। আমি আজকে বাজারে গিয়ে ইলিশ দেখলাম। আমি যে জিনিসটা করতে পারি বাংলাদেশ থেকে আসছে, কি চোরাপথে না, একদম এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আসছে। তো দেখুন, সবার শেষে অর্থনীতি একদম না, আমি অর্থনীতি বড় কথা। অর্থনীতি কেন অর্থনীতি? আমার পেট, আমার পেটে যদি আঘাত লাগে, খাবারের খেতে না পাই, তখন কিন্তু আমার মাথায় কে কোন দেশের, কে কোন ধর্মের, এটা আসে না। ঠিক, এবং যারা এই মুহূর্তে এই ধরনের বিভিন্ন ভাবে যে কুৎসা রটানোর চেষ্টা হচ্ছে দুদেশের মধ্যে যে সম্পর্ক, এবং সেই সম্পর্ককে নষ্ট করার জন্য উস্কানিমূলক যারা বার্তা দেওয়া হচ্ছে, সেই সব সেটাকে একটা কঠোর পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আপনারা ছিলেন, আজকে সময় দিলেন, আমরা আলোচনা করলাম। দর্শক বন্ধুরা, বাংলাদেশ একসময় ভারতেরই তো অংশ ছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কোনো যুদ্ধ ছাড়াই আলাদা হতে হয় দুটো দেশকে, বরাবরই একে অপরের বন্ধু হিসেবে আখ্যায়িত। কিন্তু বর্তমানে সামাজিক মাধ্যমে অর্থাৎ রিল লাইফে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক দেখা যায় তা কোনোভাবেই দুদেশের রিয়েল সম্পর্ককে প্রদর্শিত করে না। তবে নতুন করে গজিয়া ওঠা এই ভারত বিরোধী আবেগ নিয়ে বাংলাদেশ সরকারের গুরুত্ব সহকারে ভাবা উচিত এবং নির্দিষ্ট অবস্থান নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে দুই দেশের নাগরিকরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যকলাপ থেকে নিজেদেরই বিরত থাকাটাই শ্রেয়। আগামী দিন বাংলাদেশে এই যে ভারত বিরোধী বিদ্বেষ বা ষড়যন্ত্র তা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছে দিল্লি, আর সেই দিকে নজর অবশ্য আমরাও রাখছি। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।